মেধাবী শব্দটা খুব বেশি উচ্চারণ করে ফেলছি না আমরা? ধরুন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম, সেই বেচারা 7 বছরে 3য় বর্ষে পড়ে আছে। 7 বছর ধরে উনি বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে পড়ে আছে, পাস করতে পারছে না, 5 বার না 6 বার ফেল করেছে। ওনাকে খুন করা কি জায়েজ হবে? বা ওনাকে খুন করাটা কি কম অপরাধ হবে আবরারকে খুন করার চেয়ে? কারণ উনি বছরের পর বছর একই বর্ষে পড়ে আছেন। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বর্তমানের তাদের একাডেমিক ক্যারিয়ার, আমি তাদের রেজাল্ট জানি না, জানলে আমি বলতাম। আমি ছাত্রলীগেরটা যেহেতু বড় বড় করে এসে বলছি, আমি জাস্ট বলতে চাচ্ছি মেধাবী হলে তাকে মারা যাবে না, কিন্তু কম মেধাবী হলে কি সেই হত্যাটা জায়েজ হয় বা একটু কম অপরাধ হয় আমাদের চোখে? একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো শিবির ট্যাগ দেওয়া মানেটা কি বলেন তো? মানে শিবির ট্যাগ দিয়ে আপনি পিটিএ মেরে ফেলতে পারবেন? ইংরেজিতে একটা প্রভাব আছে, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। কুকুরটিকে একটি খারাপ নাম দাও এবং তাকে জাস্ট মেরে ফেলো। শিবির কি বাংলাদেশে এখন তাই হচ্ছে? মানে ফর দ্যাট ম্যাটার ইট কুড বি এনিথিং। আজকে শিবির কালকে ওটা বিএনপি হতে কতক্ষণ লাগবে? আপনি একটা ট্যাগ দিয়ে যাচ্ছে তাই করে ফেলতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন আমরা আসলে কোন লেভেলে নেমে আলোচনাটা করছি? আজকাল যেমন ইলেকশন মানেই রাতে ভোট হয়ে যাওয়া আমরা খুব নর্মাল ভাবে নিচ্ছি, হতেই পারে। আজকাল ইলেকশন মানেই আদার সাইডকে পিটায় মাঠ থেকে বাইর করে দেওয়া, হতেই পারে। আজকাল ইলেকশন মানেই ভিন্ন দল দাঁড়াবেই না, প্রতিপক্ষ থাকবেই না, নিজের দল বনাম নিজের দল, সেটাও মেনে নিছি। আজকাল ইলেকশন মানে সংসদ গঠিত হবে, একটা ভোটও লাগবে না, সরকার গঠিত হয়ে যাবে, সব মেনে নিছি। এই যে নিউ নর্মাল, নর্মালাইজ করা সবকিছুকে, এটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর অবস্থায় আমরা সহজে আলোচনা করতে পারি ও তো শিবির, মানে অ্যাজ ইফ ওকে মাইরা ফেলাটা জায়েজ। কি মজা, তাই না? শিবিরের রাজনীতি কি নিষিদ্ধ? এক, যদি নিষিদ্ধ হয়ে থাকে, যদি নিষিদ্ধ নয়, যদি নিষিদ্ধ হয় আপনি কি তাকে হত্যা করতে পারেন? তিন হচ্ছে দেশের আইন কি বলে। যদি আইন বলে যে শিবির করা বা জামাত করা নিষিদ্ধ, সেই আইনে নিশ্চয়ই তার রেমেডিও দেওয়া আছে, বিচারের প্রক্রিয়াও বলা আছে কোন কিভাবে আপনি বিচার করবেন। আমি হাইপোথেটিক্যালি আলোচনা করছি, কারণ এটি নিষিদ্ধ নয়, এই সংক্রান্ত কোনো আইনও নাই। যদি আইন না থাকে, যদি নিষিদ্ধ না হয়, তাহলে আপনি ট্যাগ দেবেন কেন? তার মানে আপনি অলিখিতভাবে একটা নিয়ম কানুন নিজেদের মধ্যে সেট করে নিচ্ছেন যে শিবির ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে ওটাকে পিটিয়ে মারা ফেলা যায়। কালকে আপনি বলবেন বিএনপি, এই যে রুমিন ফারানা যায় ওটাকে পিটায় মারো, ও রুমিন মারা গেছে পিটানি খায়া, তো জায়েজ আছে, বিএনপি করতো। এত নর্মাল করবেন না। এত নর্মাল করলে না একদিন ফারাবি আপনার গায়েও হাতটা আসবে। আই এম সরি, আই এম নট টেলিং ইউ ফারাবি, আই এম জাস্ট টেলিং ইট টু এভরিওয়ান। কেউ নিজেকে অত নিরাপদ ভাবার দরকার নাই। আর 2 হচ্ছে, সকলে মেধাবী হয় না, কিন্তু সকলেরই বেঁচে থাকার অধিকার সমান। সনি হত্যাকাণ্ড এবং আবরার হত্যাকাণ্ড দুটোই যেমন জঘন্য, যদিও আমি মনে করি ঘন্টার পর ঘন্টা ধরে আপনি যখন নৃশংস কায়দায় পেটাবেন, সেটার বিভৎসতা আর গুলির হত্যার বিভৎসতার মধ্যে ভিন্নতা আছে। এটা আমার ব্যক্তিগত মত, আপনাকে একমত হইতে হবে না, দুটাই জঘন্য। ঠিক একইভাবে একজন মেধাবী এবং একজন ডাম ছাত্র সাদ্দামের মতন দুজনের কারো মৃত্যুই এইভাবে হতে পারে না। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর কোর্টের কথা আসছে, শিক্ষকের কথা আসছে, আরে ভাই 10 বছর আগেও তো ডাক্তারখানায় যাওয়ার আগে ভয়ের চোটে খুঁজি নাই যে ডাক্তার কোন রাজনীতিতে বিশ্বাস করেন, কোন রাজনৈতিক মতাদর্শের। এখন কি সেটা খোঁজা হয়? এখন খুঁজি, প্রাণের ভয়ে খুঁজি। একে তো বাংলাদেশের চিকিৎসা নিয়ে 40,000টা প্রশ্ন আছে, সেটা যদি সরায়ও রাখি, আমি নিরাপদ বোধ করি না। আমি করি না, অনেকেই করে না। অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার আগে ফোন করেন যে তিনি আসলে ড্যাব সাচিব মধ্যপন্থী না, আসলে তিনি কি, বা ছাত্রাবস্থায় আসলে তিনি কি করতেন। এবং এখন না উগ্রতাটা এত ভয়ঙ্কর হয়েছে। আমি আপনাকে একটা কথা দিয়ে শেষ করছি। ডাক্তারদের ক্ষেত্রে কি মানে ড্যাব যারা করে তাদেরকে বেশি মানে রিলাই করা যায় তাদের উপরে, এরকম কিছু? আমি একজন বিএনপির কর্মী হিসেবে বেশি রিলাই করি। ইয়েস, আচ্ছা, আমি বেশি রিলাই করি। মানে সত্য তো সত্যই, আমি প্রিটি শিওর যে উনি একজন ড্যাবের ডাক্তারের কাছে যাবেন না জেনে শুনে, মানে আমার তাই মনে হয়। এখন শুনেন, এখন হচ্ছে কি, আপনি যদি ফেক করেন আপনি বলতেই পারেন, মিডিয়ার সামনে বলতেছে এখন আমি ভাই ফেরেশতা, আমি সবই বলতে পারি, হ্যাঁ এটা আমিও বলতে পারি, বাট আই এম জাস্ট বিং অনেস্ট। আচ্ছা, আর দেখুন, কোর্টে এক সময় ছিল যে অমুক কোর্টে অমুক লয়ারকে নিয়ে গেলে একটু সুবিধা পাওয়া যায়, এই একটা চল ছিল। কিন্তু এখন হয়ে গেছে সবই আওয়ামী কোর্ট। লয়ার আপনাকে নিতে হলে সবই আওয়ামী নিতে হবে, তা না হলে আপনাকে সেটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে।
আইডেন্টিটি পলিটিক্স ইজ ভেরি ডেঞ্জারাস। না, কিন্তু কিন্তু কোর্টকে এইভাবে বলা যাবে, এইভাবে আইডেন্টিফাই করে আমি করলাম তো, আমি ওখানকার একজন মানে ব্যক্তি হিসেবে আমি করলাম তো, করা যায় এটা সেই আজকে থেকে 15 বছর আগের থেকে আমরা জানি অমুক কোর্টে অমুক লয়ারকে নিলে রিলিফ হয়, অমুক কোর্টে তমুক লয়ারকে নিলে রিলিফ হয়। আর আইডেন্টিটি পলিটিক্সের একটা ভয়ঙ্কর দিক কি জানেন? আওয়ামী লীগ আস্তে আস্তে একেবারে আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছে ইন আ ওয়ে, যেমন ভারতে ধর্ম ব্যবহার করে, হিন্দুত্ববাদ ব্যবহার করে, আওয়ামী লীগ ঠিক সেভাবে চেতনা ব্যবহার করে। সেই বিভৎসতাটা এরকম যে আমাকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয় যে আমি তার চেয়েও বড় চেতনাজীবী, আমি তার চেয়েও বড় চেতনাবাদী। সেই কারণে এই কম্পিটিশনটা না নিজেদের মধ্যে ভয়ঙ্কর, র্যাট রেসের মতো, ইঁদুর দৌড়ের মতো। মানে ওনাকেও প্রতি মুহূর্তে প্রমাণ করে যেতে হবে উনি কত বড় আওয়ামী লীগ, উনি কত বড় চেতনাবাদ। যেই কারণে 7ই মার্চের আগে হোল নাইট আমার বাসার সামনে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে হয়, হোল নাইট। জি, আমাকে একটা বয়স্ক অথর্ব পেশেন্ট নিয়ে থাকতে হয়, যে পেশেন্ট প্রতি মুহূর্তে চমকায় উঠে ভাষণ শুনে। আপনারা কি সত্যি বিশ্বাস করেন সারা রাত ভাষণ বাজে আপনি সম্মান বাড়াইতে পারবেন? নাকি আপনি বিশ্বাস করেন মানুষের মন উঠবে? কোনটা? কিন্তু ওই যে আপনি ওই র্যাট রেসের মধ্যে ঢুকছেন, আপনার আর ওই বিবেচনা করার ক্ষমতাটাও নাই। সুতরাং আপনি ওটাই করবেন এবং আপনাকে প্রতি মুহূর্তে প্রমাণ দিতে হবে, শিক্ষক হিসাবে, আইনজীবী হিসাবে, বিচারক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে। এই যে 2 দিন আগে সৈয়দপুরের কলেজের প্রধান শিক্ষকের ঘরে তালা লাগায় দেওয়া হয়েছে কেন? তিনি কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন নাই। জি। So, আপনি আমরা বুঝতেছেন আমরা কোন পথে আপনি নিয়ে গেছেন রাজনীতিটা? পেশাজীবীদের